সো লাস্ট দিন বেসিক্যালি আমরা যা পড়েছিলাম দ্যাট ওয়াজ দ্য ওভারভিউ অফ চ্যাপ্টার 3, যেটা হচ্ছে আমাদের কন্ট্রোল থিওরি, রাইট? সো কন্ট্রোল থিওরির সেকেন্ড পার্ট যেটা ছিল সেটা ছিল ব্লক ডায়াগ্রাম সলভিং। আর আমরা জাস্ট ক্লাসে একটা এক্সাম্পল দেখিয়েছিলাম। আচ্ছা, সো ক্লাসে আমাদের যে রেজাল্টটা এসেছিল সেটার উপরে ছিল G1, G2 অ্যান্ড G3। সো দ্যাট ওয়াজ দ্য রাইট রেজাল্ট। ঠিক আছে, আপনাদের ইয়াতে ল্যাব শিটে যেটা দেওয়া আছে, ল্যাব শিট না, কি বলে, লেকচার শিটে যেটা দেওয়া আছে সেটা অ্যাকচুয়ালি ভুল ছিল, এখানে এইচ ছিল একটা। সো দ্যাটস রং। আমরা ক্লাসে যা করেছি সেটাই ঠিক। আচ্ছা, সো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা পরে পিআইডির পোর্শন পড়েছিলাম, সো আমরা পিআইডিও দেখব। অ্যান্ড আমরা মেইনলি ক্লাস স্টার্ট করব হচ্ছে ব্লক ডায়াগ্রামের একটা এক্সাম্পল দিয়ে। লেট মি শেয়ার মাই স্ক্রিন। হোপফুলি স্ক্রিন দেখা যাচ্ছে, আই বিলিভ, রাইট? সো লেটস সে দিস ইজ আওয়ার গিভেন সিনারিও এবং আমরা এটা সলভ করতে যাচ্ছি। সো এই কেসে আমাদের যা করা লাগবে সেটা হচ্ছে, আপনারা অলরেডি রুলসগুলোর সাথে ফ্যামিলিয়ার। সো ফার্স্ট থিংস ফার্স্ট, আমরা হচ্ছে এখান থেকে কি করতে পারি। আমাদের এই যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, আমাদের দেখেন ফার্স্ট থিং যে এই যে ছোট পোর্শনটা, এই অংশটা যেটা আছে সেটা দেখতে একটা ফিডব্যাক লুপের মতো বা ফিডব্যাক কন্ট্রোল থিওরির মতো, যেটা হচ্ছে আমাদের রুল 1-এর সাথে ম্যাচ করে। ঠিক আছে, সো এই পোর্শনটা আমরা কি করতে পারি, রুল 1 অ্যাপ্লাই করতে পারি জাস্ট এই এতটুকুতে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এই যে আমাদের সামেশন পয়েন্টটা আছে শুরুতে, এটা হচ্ছে 3টা ইনপুট নিচ্ছে, বুঝছেন? কিন্তু আমরা নর্মালি কি দেখি, আমাদের রুল নাম্বার 1 আমাদেরকে বলে যে আমরা 2টো ইনপুট নিয়ে কাজ করে আসছি। এখন মোস্ট প্রবাবলি রুল নাম্বার 7-এ আমি আপনাদেরকে রিঅ্যারেঞ্জমেন্ট পড়িয়েছিলাম। আর আপনারা আরেকটা জিনিস জানেন, সামেশন পয়েন্ট বেসিক্যালি আমাদের 2টো বা 3টা পয়েন্টের অ্যাড, মানে সাম করব। এবং আমরা যদি চাই এই পয়েন্টগুলোকে আমরা স্প্লিট করতে পারি। স্প্লিট করার ব্যাপারটা হচ্ছে এমন যে আমার যদি এখানে লেটস সে 3টাই আসছে, so let's say this is R1, this is R2 and this is R3, so এটার ফাইনাল আউটপুট হবে বেসিক্যালি R1 plus R2 plus R3, রাইট? সো এই জিনিসটাকে আমরা অ্যাকচুয়ালি ভেঙে লিখতে পারি যে লেটস সে আমরা একটা সামেশন পয়েন্ট এন্ড দেন আরেকটা সামেশন পয়েন্ট, তারপরে ফাইনাল আউটপুট। তাহলে এটা যদি আমাদের R1, লেটস সে দিস ইজ R2, দিস ইজ R1 এন্ড এখানে হচ্ছে আমরা R3 নেই, তাহলে আমাদের ফাইনাল আউটপুটে কিন্তু সেম আসবে। এই অংশটা আউটপুট কি হবে, R1 প্লাস R2, এবং এই অংশটার আউটপুট হবে R1 প্লাস R2 প্লাস R3, রাইট? সো আমরা কিন্তু এই আমাদের সামেশন পয়েন্টগুলোকে স্প্লিট করে ফেলতে পারি। সো আমরা যদি স্প্লিট করে ফেলি, গিভ মি আ মিনিট, মানুষজন জয়েন হচ্ছে। আচ্ছা, সো আমাদের কাজ হচ্ছে মাঝখানের সামেশন পয়েন্টটাকে স্প্লিট করে ফেলা। স্প্লিট যদি করে ফেলতে চাই, দেখেন আমাদের এখানে প্লাস প্লাস আছে, যেটা উপরের প্লাসটা আসছে কোত্থেকে, এই সাইড থেকে, আর আমাদের নিচে এখানে একটা মাইনাস আছে, সো ইটস আ নেগেটিভ ফিডব্যাক। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই জায়গাটাকে আমরা মুছে ফেলবো এবং এটাকে আমরা স্প্লিট করব। ওকে, সো আমাদের এই জায়গাতে একটা আসবে, এই জায়গাতে একটা সামেশন পয়েন্ট আসবে। সো বেসিক্যালি ডিভাইড দিস আর স্প্লিট দ্যাট আমাদের সামেশন পয়েন্ট
সো এই জিনিসটা আমাদের আগের মতো চলে আসবে, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে প্লাস, এবং আমাদের এই জায়গার যেই লুপটা আছে সেটা হচ্ছে আমরা এই সামেশন পয়েন্ট দিয়ে কমপ্লিট করব। সো দিস ইজ মাইনাস অ্যান্ড দিস ইজ প্লাস। তো আমাদের এখন পরবর্তী যে অংশটা আছে সেটা হচ্ছে কমপ্লিটলি আমাদের রুল 1 এর সাথে ম্যাচ হয়ে যাচ্ছে, এই পার্টটা, রাইট? ওকে, সো এখন আমরা তাহলে রুল 1 ডিরেক্টলি অ্যাপ্লাই করে ওকে, সো আমরা রুল 1 ডিরেক্টলি যদি অ্যাপ্লাই করি, আমাদের এই পিছনের পোর্শন যেটা সেটা হচ্ছে রিপ্লেস হয়ে জাস্ট একটা শর্ট ফর্মে চলে আসবে। তাহলে এখান থেকে এই হোল পোর্শনটাকে আমরা রিপ্লেস করব এবং এইটার রিডিউস যেই ফর্মটা, দ্যাট ইজ গোনা বি আ সিঙ্গেল ব্লক। তো এখানে একটা জিনিস দেখেন, এখানে আমাদের ছিল নেগেটিভ ফিডব্যাক অ্যান্ড আমাদের গেইন ছিল G2 এবং লাইক ফিডব্যাক ছিল H2। তাহলে এই সিনারিওতে এটার যে আউটপুটটা হবে সেটা হচ্ছে আমাদের G2 ডিভাইডেড বাই 1, যেহেতু একটা নেগেটিভ ফিডব্যাক তাই একটা প্লাস হবে আর মাল্টিপ্লিকেশন হবে G2 H2। তাহলে এটা হচ্ছে আমাদের আউটপুট, দিস ইজ গোনা বি G2, দিস ইজ 1 প্লাস G2 H2, রাইট? আচ্ছা, এখন এতটুকু আমাদের ঠিক আছে। নাও হোয়াট, এর থেকে কোথায় যাব? এখন একটা জিনিস দেখা যায় যে আমরা কিন্তু এখানে একটা সিমিলার ফিডব্যাক পেতে পারি, কারণ দেখেন নিচে আমাদের একটা এইচ আছে, এই যে এই পোর্শনটা এইচ। সো এবং এখান থেকে আমাদের একটা ফিডব্যাক আসে, দ্যাট ইজ নেগেটিভ ফিডব্যাক। প্রবলেম হচ্ছে নেগেটিভ ফিডব্যাক ঠিক আছে, কিন্তু উপরের এই হোল পোর্শনের যে গেইনটা, সেই গেইনটা কত, আমার সেই গেইনটা বের করা লাগবে। এই অংশটাকে যদি আমি সামারাইজ করতে পারি বা রিডিউস করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের ইয়া পেয়ে যাব, লাইক ওই যে রিডিউসড ফিডব্যাক লুপ যেটা, সেটা পেয়ে যাব, যেটা অ্যাকচুয়ালি আমার রুলের সাথে ম্যাচ করবে। ওকে, তো এই সিনারিওতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আপনাদেরকে আমি মনে হয় কত নাম্বার, এটা মেবি রুল নাম্বার 9 or 10 ছিল, যেটা আপনাদের লেকচার শিটে নিয়ে, বাট আমি ক্লাসে বলেছিলাম যে আমরা একটা অ্যাডারকে বা সামেশন পয়েন্টকে ব্লকের রাইট সাইডে নিয়ে আসতে পারি বা লেফট সাইডে নিয়ে আসতে পারি, বেসিক্যালি আফটার ডায়াগ্রাম ব্লক বা অথবা বিফোর আ ব্লক, ঠিক আছে? সো এই কেসে আমরা যেটা করি সেটা মনে করেন, এই সামেশন পয়েন্টটাকে আমরা যদি এইখানে নিয়ে আসি, তারপরে হচ্ছে আমরা এই পোর্শনটা যেটা আমাদের গেইন এবং এইটা যেটা হচ্ছে আমাদের ফিডব্যাক, এইভাবে যদি আমরা একটা ফরমেশন ক্রিয়েট করি, সো দ্যাট ইজ গানা ফলো মাই রুল 1। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, আমাদের কাজ হচ্ছে এই ইয়াটা করা, বেসিক্যালি এই যে অ্যাডারটা আছে বা সামেশন পয়েন্টটা আছে সেটাকে আমি ব্লকের পরে নিয়ে আসবো, রাইট? সো আমার কাজ হচ্ছে এই সামেশনটাকে এই ব্লকের পরে নিয়ে আসা। তাহলে আমি যে কাজটা করতেছি দ্যাট ইজ, হোল্ড আপ, আর বাকি ওরিয়েন্টেশন বা ফরমেশন যেভাবে আছে অমনি থাকবে। এখানে চলে আসবে আমার ব্লক এবং এখানে চলে আসবে আমার অ্যাডার। সো এই লাইনটা আমার এখান থেকে এখানে অ্যাড হবে। সো এইখানে চলে আসবে হচ্ছে আমাদের G1 ছিল, সো এখানে G1 চলে আসবে, G1 ছিল, ইয়াস G1 ছিল। আর এইখানে আমাদের ছিল নেগেটিভ ফিডব্যাক, এখানে আসবে পজিটিভ ফিডব্যাক। এখন কথা হচ্ছে, যেহেতু আমরা একটা সামেশন পয়েন্টকে আমাদের ব্লকের আফটারে নিয়েছি, দ্যাট মিনস আমি ইনপুট থেকে আউটপুটের সাইডে আসছি,
সো আমার দেখা যাবে যে আমার রেজাল্ট ম্যাচ করে রাখার জন্য একটা মাল্টিপ্লিকেশনের প্রয়োজন ছিল, যেটা আমাদের ওই 10th রুলে বা ওর 9th রুলে মেনশন করা হয়েছিল। সো আপনাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে এই যে আমার সামেশন পয়েন্টের এন্ট্রিটা আছে, এইখানে H2 তো ছিলই, অ্যাট দ্য সেম টাইম আমার এখানে একটা G1 মাল্টিপ্লাই হবে। আর H1 ছিল আমাদের বেসিক্যালি ফরমেশনের পার্ট ছিল। ওকে, তো এখন একটা জিনিস দেখেন, এই যে স্ট্রাকচারটা আমরা পেয়েছি, নিচে আমরা রুল 2টা অ্যাপ্লাই করতে পারি নিচের পোর্শনে, দ্যাট ইজ যেখানে আমাদের G1 এবং H1 আছে, সেখানে আমরা ওই রুলটা অ্যাপ্লাই করতে পারি। কোনটা? যে আমাদের দুটো ব্লক প্যারালাল কি আছে, সিরিয়ালি আছে, সো এইটার সামেশন হবে বা আলটিমেটলি রিডিউসড ফর্ম হবে দুইটার মাল্টিপ্লিকেশন। তাহলে এই অংশে চলে আসবে হচ্ছে আমাদের G1 H1। আচ্ছা, একটা গেল। আরেকটা জিনিস আপনারা একটু নোটিস করেন যে আমাদের 7th রুলে ছিল আমরা সামেশন পয়েন্টগুলোকে কি করতে পারি, রিঅ্যারেঞ্জ করতে পারি। এখন আমাদের কারেন্ট যে ফর্ম আছে, সে কারেন্ট ফর্মে আপনি দেখতে পারবেন যে আমাদের এই টোটাল পোর্শনটাই একটা ফিডব্যাক লুপের মতো, কিন্তু এই অ্যাডারটা মাঝখানে কি করছে, এই অ্যাডারটাকে যদি আমি বাইরে নিয়ে আসতে পারি এবং এটাকে ভিতরে দিয়ে দিই, তাহলেই কিন্তু আমাদের পুরোটা একটা ফিডব্যাক লুপ হয়ে যায়, যেটা আমাদের রুল 1 এর সাথে ম্যাচ করে। ওকে, তাহলে আমাদের কাজ কি, আমরা হচ্ছে আমাদের 7th রুলটা ফলো করে এখানে রিঅ্যারেঞ্জ করব। কাদেরকে? এই অ্যাডারকে এখানে নিব, এই অ্যাডারকে এখানে আনবো, রাইট? তাহলে ওইটাই যদি আমাদের কাজ হয়, তাহলে এটা করি। আচ্ছা, তাহলে আমাদের কাজ হচ্ছে রিঅ্যারেঞ্জ করা। সো এটা এরেজ করব, এটাও ইরেজ করব, এইখানের অ্যাডারটা আসবে উপর থেকে, আর এইখানের অ্যাডারটা আসবে বেসিক্যালি নিচে থেকে। তাহলে এখানে হচ্ছে আমাদের প্লাস, এটাও ছিল প্লাস, আর এখানে ছিল মাইনাস, আর এদিক থেকে আসছে প্লাস। আবার কি আসলো? আচ্ছা, তাহলে দেখেন আমাদের রাইট সাইড, যেটা পুরো রাইট সাইডই কিন্তু একটা যে আমাদের লুপ রুল 1কে ফলো করছে, এটা আমাদের লুপ হয়ে গিয়েছে। তাহলে আমরা কি করতে পারি, এইটার জন্য আমরা রিডিউসড ফর্মটা নিয়ে আসতে পারি। এখন এটা রিডিউসড ফর্ম কি হবে, উপরের পার্টটা হচ্ছে আমাদের গেইন, এটা হচ্ছে আমাদের ফিডব্যাক। তাহলে আমাদের রুল অনুযায়ী আমরা হচ্ছে উপরের গেইনটাকে যেভাবে আছে ওইভাবে রাখবো, 1 প্লাস G2 H2, আর নিচে চলে আসবে আমাদের 1 প্লাস এই দুইটার মাল্টিপ্লিকেশন। তাহলে G2 1 প্লাস G2 H2 মাল্টিপ্লাইড বাই G1 H1। সো এইটাকে যদি আপনারা আলটিমেটলি সিম্পলিফাই করেন, ইউ উইল গেট সামথিং লাইক দিস, G2 1 প্লাস G2 H2 প্লাস G1 G2 H1। এই অংশটা হচ্ছে আমার হোল রাইট সাইডের রিডিউসড ফর্ম। তাহলে আমাদের রাইট সাইডের রিডিউসড ফর্মটাকে তাহলে আমরা কোডে আমাদের ব্লকে চেঞ্জ করে ফেলি। আচ্ছা, তাহলে আমাদের চেঞ্জ হচ্ছে হোল রাইট সাইড, অ্যান্ড ইটস আ নেগেটিভ ফিডব্যাক লুপ। তাহলে এখানে আসছে আমাদের G2 1 প্লাস
G2H2 প্লাস G1 G2 অ্যান্ড H1। আচ্ছা, এখন আমাদের কাজ অনেকটুকু হয়ে গিয়েছে, অনেকটাই সিম্পলিফাইড মনে হচ্ছে। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই স্টেজ থেকে আপনারা অনেক কিছু করতে পারেন। আমি আপনাদেরকে একটু ধারণা দিই যে কি করা যায়। একটু আবার আসছে, আচ্ছা। সো আপনারা যদি কমপ্লেক্স করতে চান, কমপ্লেক্স করতে চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে অ্যাডারটা আছে সেটাকে আপনারা এই সাইডে নিয়ে আসেন, এই সাইডে নিয়ে আসেন। এই সাইডে আনার পরে তাহলে ভিতরে একটা মাল্টিপ্লিকেশন হবে। মাল্টিপ্লিকেশন হওয়ার পরে আপনাদের যেরকম একটা ফর্ম আসবে, ফর্মটা হবে এরকম একটা সিম্পলিফাইড ফর্ম, আর উপর দিয়ে জাস্ট এরকম একটা সামেশন পয়েন্ট চলে আসবে। তো যেহেতু আমরা আবার এখান থেকে একটা ব্লক অ্যাডারকে একটা ব্লকের পরে নিচ্ছি, সো এই জায়গাতে হচ্ছে আপনাদের আবার কিছু একটা আসবে। তারপরে দেখা যাবে যে এই দুটো প্যারালালি আছে, আপনি প্যারালালি সলভ করার জন্য দুটোকে প্লাস করবেন। দ্যাট ইজ ওয়ান। ওইটা হচ্ছে একটু লেন্দি হয়ে যায়, কারণ তখন আমাদেরকে আবার ওই যে এইখানে যে ব্লকটা আছে সেটা অ্যাড করা লাগবে। আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আপনার হোল্ড আপ, আচ্ছা। আমরা যেটা করব, এই যে ফার্স্ট পার্ট যেটা আছে এই অংশে, এইখানে দেখেন G1 এবং এই যে লাইনটা আছে এই দুটো কিন্তু প্যারালালি আছে। সো G1 কি? G1 হচ্ছে আমাদের নিচের লাইনের গেইন, এবং উপরের লাইনে কিন্তু অ্যাকচুয়ালি কোনো গেইন মেনশন করা নাই। সো যদি এরকম গেইন মেনশন করা না থাকে তাহলে আপনারা সেই গেইনটাকে ধরে নেবেন কত, 1। ঠিক আছে? সো তাহলে আমরা একটা কাজ করতে পারি, এইটা এবং মানে বেসিক্যালি এই ওয়্যার এবং G1 প্যারালালি আছে, আমরা এটাকে সিম্পলিফাই করে আমরা কোন রুল অ্যাপ্লাই করব, রুল নাম্বার 3। সিম্পলিফাই করে আমরা এখানে জাস্ট এটার সামেশনটা মেনশন করে দেব। সো এখানে আসবে, এটা হবে যাবে আমার একটা ব্লক, কারণ আমি প্যারালাল ফরমেশনের যে রুলটা আছে সেটা ইমপ্লিমেন্ট করছি। তাহলে দিস ইজ গানা বি মাই 1 প্লাস G1। আর এখন যেটা আছে সেটা হচ্ছে এই দুটো ব্লক হচ্ছে আমাদের কিসে, 1 প্লাস G1। এই দুটো ব্লক আমাদের সিরিয়ালে আছে, এবং আমরা জানি যে সিরিয়ালে যদি থেকে থাকে আমাদের সলভ করার জন্য ওয়েটা ইজি। সরি, দিস ইজ নট সাপোজ টু বি R1। সিরিয়ালে থাকলে আমরা সিম্পলি দুটোকে মাল্টিপ্লাই করে দিই। So our final result should be something like this, যেখানে আমরা G2 কে 1 প্লাস G1 দিয়ে মাল্টিপ্লাই করছি, আর নিচে আছে আমাদের 1 প্লাস G2 H2 প্লাস G1 G2 অ্যান্ড H1। এইটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। আমরা যদি একটু রিভিউ করি যে কি করলাম এই হোল ইয়াটাতে প্রসেসে। সো শুরুতে আমাদের কাছে ব্লক ডায়াগ্রামটা আছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাইট সাইডে একটা ফিডব্যাক লুপের রুলটা ইমপ্লিমেন্ট করা যায়, বাট প্রবলেম হচ্ছে সেটার আগে যে সামেশন পয়েন্টটা আছে সেটা 3টে এন্ট্রি নিচ্ছে বা ইনপুট নিচ্ছে। সো আমরা যেটা করতে পারি সেই সামেশন পয়েন্টটাকে স্প্লিট করে দিতে পারি, তাহলে জাস্ট আমাদের দুটো দুটো করে ইনপুট আসবে, এবং এটা কেন আসবে এবং কেন কাজ করবে সেটা অলরেডি বলেছি আমি। আচ্ছা, সো আমি স্প্লিট করলাম। স্প্লিট করার পরে দেখলাম যে আমাদের একটা পোর্শন রুল 1-এর সাথে ম্যাচ করছে, তো সেই পোর্শনটাকে আমি রিপ্লেস করে রিডিউস করে দিলাম। সো দ্যাট ইজ মাই G2 বা ডিভাইডেড বাই 1 প্লাস G2 H2। এখন তারপরে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই ফরমেশনেই আমি আরেকটা ফিডব্যাক লুপ পেতে পারি। সো আমি ওই ফরমেশনটা নিয়ে আসতে যাচ্ছি। ফরমেশনটা আনার জন্য কি করা লাগবে, আমরা যেটা করলাম সেটা হচ্ছে দুটো অ্যাডার, যে দুটো পাশাপাশি বা সামেশন পয়েন্ট যেটা পাশাপাশি আছে তাদেরকে আমরা পজিশন সুইচ করলাম। সুইচ করার পর আমি দেখলাম যে হ্যাঁ, আমাদের এখানে একটা রিডিউসড ফিডব্যাক লুপের রুল ইমপ্লিমেন্ট করা যায়, দ্যাট ইজ রুল 1।
আমি রুল 1 ইমপ্লিমেন্ট করলাম, ইটস আ নেগেটিভ ফিডব্যাক লুপ। সো আমাদের ইকুয়েশনে প্লাস আসলো। আসার পরে আমাদের ফরমেশনটা অনেক সিম্পলিফাইড হয়ে যাচ্ছে, ব্লক ডায়াগ্রামটা। তো এইখানে আপনারা যে জায়গাটাতে একটু কনফিউজ হয়ে যাবেন যে আমাদের এই যে পোর্শনটা আছে G1 এর উপরের যে ব্ল্যাঙ্ক লাইনটা, তো এই লাইনে কিন্তু কোনো গেইন মেনশন করা নাই। যদি মেনশন করা না থাকে, সো দ্য গেইন ইজ 1। তো ফার্স্ট পার্টে যেহেতু আমাদের G1 এবং ওই সিঙ্গেল ওয়্যারটা প্যারালালি আছে, আমরা সেটাকে লিখতে পারি 1 প্লাস G1। এখন আমাদের রিডিউসড যে ডায়াগ্রাম, সেখানে আমরা জাস্ট দুটো ব্লক পাচ্ছি, 1 প্লাস G1 এবং পরের যে বিশাল পোর্শনটা। যেহেতু এটা সিরিয়ালে আছে, আমরা কি করব, সিম্পলি মাল্টিপ্লাই করে দিব, অ্যান্ড দিস ইজ মাই লাইক ওভারঅল ট্রান্সফার ফাংশন। সো এইটা হচ্ছে আপনাদের কোয়েশ্চেন, এটা সলভ করতে হবে। আমি এটার অ্যান্সারটা মেনশন করে দেই। অ্যান্সারটা শুড বি সামথিং লাইক G1 G2 G3 divided by 1 plus G2 G3 H1 minus H2 plus H3। এখন হয়তো এই ফর্মে আসবে, বা হয়তো এটা আর একটু সিম্পলিফাইড কোনো একটা ফর্মে আসবে, বুঝছি? সো এটা সলভ করার ট্রাই করেন। আর আমি ট্রাই করব হচ্ছে এরকম একটা প্র্যাকটিস শিট প্রোভাইড করার ব্লক ডায়াগ্রাম সলভিং এর। হোপফুলি ওইটা করলে আপনাদের কমন পড়ে যাবে সামথিং। ওকে, সো আশা করি এতটুকুতে কারো কোনো কনফিউশন নাই। যদি না থাকে, আমরা তাহলে আমাদের পরবর্তী কন্টেন্টে চলে যাই। দ্যাট ওয়াজ আওয়ার পিআইডি বা পিআইডি কন্ট্রোলার। সো পিআইডি কন্ট্রোলার, এখন আমরা লাস্ট দিন পিআইডিতে কি পড়েছিলাম? আমরা শুরুতে পড়েছিলাম একটা ড্রোনের সিনারিও। সো ড্রোনটা, লেটস সে দিস ইজ আওয়ার ড্রোন। সো ড্রোনটাকে আমরা বলেছিলাম যে হ্যাঁ, তুমি 50 মিটার অল্টিটিউডে আসবা। আসার সময় সে আস্তে আস্তে নিজের প্রোপেলার স্পিড বাড়ায়, নিচ থেকে উপরে উঠতে শুরু করে। আমরা চাচ্ছিলাম যে সে উপরে এসে হোভার করবে, ঠিক আছে? সো আমরা আমাদের ইনিশিয়াল যে ওই যে প্রপোর্শনাল কন্ট্রোলার দেখেছি, সে 50 মিটার পর্যন্ত হয়তো আসলো। আসার পরে সে তার গোল রিচ করে ফেলেছে, তাহলে তার আউটপুট 0 হয়ে যাচ্ছে। আউটপুট 0 হলে কি হয়, সে হচ্ছে নিচের দিকে পড়া শুরু করে। এখন এখানে আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে প্রপোর্শনাল কন্ট্রোলে সবসময় আমাদের একটা স্টেডি স্টেট এরর থাকে। সেই স্টেডি স্টেট এরর, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি আমাদের কন্ট্রোলারের সেন্ট্রাল পার্ট, দ্যাট ইজ প্রপোর্শনাল কন্ট্রোলার, যেটা থেকে আমরা একটা স্টেডি স্টেট এরর পাই। এখন আমরা ধরে নিচ্ছি যে আমাদের ড্রোনটা 50 মিটারে এসে এখন সে এভাবে অসিলেট করছে। সো এই যে অসিলেশনটা আমরা মেনটেন করাচ্ছি, বা বেসিক্যালি আমরা স্টেডি স্টেটটা দূর করে আমরা তাকে হোভার করতে হেল্প করছি, সেই কাজটা আমরা করি হচ্ছে আমাদের ইন্টিগ্রাল কন্ট্রোলারের মাধ্যমে। আচ্ছা, এখন ইন্টিগ্রাল কন্ট্রোলার কি ছিল? ইন্টিগ্রাল কন্ট্রোলার ছিল যে আমাদের প্রিভিয়াস যতগুলো এরর আছে সবগুলো থেকে আমি আলটিমেটলি শিক্ষা নিব। দ্যাট মিনস সবগুলোকে সাম করব অ্যান্ড কিছু একটার সাথে মাল্টিপ্লাই করব, ঠিক আছে? সো দ্যাট ওয়াজ মাই ইন্টিগ্রাল কন্ট্রোলার। এখন আমরা এখানে বলেছিলাম যে ওভারঅল সাম যদি আমাদের বেশি হয়, তাহলে এই যে আমাদের থ্রেশহোল্ডটা আছে সেটা এইখান থেকে উপরে উঠে যাবে, দ্যাট মিনস আমাদের ওভারশুট করবে। আবার যদি আমাদের ওভারঅল সাম নেগেটিভ হয়, তাহলে এই যে আমাদের আন্ডারশুট করবে। তাহলে এই যে ওভারশুট করছে, আন্ডারশুট করছে, এটারও একটা স্পেসিফিক থ্রেশহোল্ড আছে। এই থ্রেশহোল্ডটা যদি অনেক বড় হয়, সিস্টেম আনস্টেবল হয়ে যাবে, যদি কম হয়, সিস্টেম স্টেবল হবে। আমাদের গোল হচ্ছে এই থ্রেশহোল্ডটাকে রিডিউস করে আনা, যাতে ওভারশুট কম হয়, অ্যাট দ্য সেম টাইম আন্ডারশুটও কম হয়। তো এই কাজে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ফিউচার প্রেডিক্ট করেছি।
ফিউচার প্রেডিক্ট কিভাবে করেছি? আমাদের ডেরিভেটিভ কন্ট্রোলারের মাধ্যমে। সো ডেরিভেটিভ কন্ট্রোলার যেটা করছিল সে হচ্ছে প্রিভিয়াস এরর থেকে, মানে একদম প্রিভিয়াস এররটা থেকে সে চেক করে যে তার রেট অফ চেঞ্জ কত। রেট অফ চেঞ্জ যদি অনেক বেশি হয় সে কি করে, সেই রেট অফ চেঞ্জটাকে কমায় আসে। তাহলে একটা ড্রোন যে আমার এরকম এরকম করছিল সে যদি এখন ওভারশুট করতে যায়, আমাদের ডেরিভেটিভ কন্ট্রোলার কি করবে, সেটাকে এখন এরকম এরকম করে মিনিমাইজ করে ফেলবে। সো দিস ইজ মাই ডেরিভেটিভ কন্ট্রোলার। তো এখান থেকে হচ্ছে আমাদের এই যে পি, উপর থেকে আই এবং নিচ থেকে ডি, এই পিআইডি কন্ট্রোলারটা আসে, এবং আমরা লাস্ট ক্লাসে জাস্ট এতটুকু পর্যন্তই দেখেছিলাম, রাইট? আচ্ছা, এখন পিআইডিতে আমি যেটা বলেছিলাম যে অলওয়েজ সিনারিওতে আগে প্রপোর্শনাল কন্ট্রোলার আসবে। প্রপোর্শনাল কন্ট্রোলারে থাকবে আমার স্টেডি স্টেট এরর, সেটাকে যদি আমি রিডিউস করতে চাই তাহলে আমি চলে যাব হচ্ছে আমার ইন্টিগ্রালের কাছে। ইন্টিগ্রালেও যদি আলটিমেটলি সলভ না হয় তারপর আমি চলে যাবো আমার ডেরিভেটিভ কন্ট্রোলারের কাছে, রাইট? আচ্ছা, এখন মনে করেন এই আমাদের কি আছে, তিনটা কন্ট্রোলার আছে। এখন তিনটা কন্ট্রোলারের কোন পার্টটা আমাদের সিস্টেমে কতটুকু কন্ট্রিবিউট করবে সেই জিনিসটা আমরা কিভাবে কন্ট্রোল করি, সেটা কন্ট্রোল করি গেইনের মাধ্যমে। তাহলে আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এই ইন্টিগ্রালের আগে আমাদের গেইনকে বলবো কে আই, প্রপোর্শনের গেইনকে বলবো কে পি, এবং ডেরিভেটিভের গেইনকে বলবো কে ডি। বুঝছি? সো আমাদের বেসিক্যালি পিআইডি কন্ট্রোলার যেমন আছে অমনই ছিল, বা যেমন ছিল তেমনই আছে, আমি উল্টো বললাম। তো এইটার সাথে আমরা কি এখন অ্যাড করলাম সিস্টেমে, সেটা হচ্ছে কোনটা কতটুকু কন্ট্রিবিউট করবে আমাদের ফাইনাল সিস্টেমে। ঠিক আছে? তো মনে করেন আমরা বলেছিলাম যখন আমাদের ড্রোনটা 50 মিটার রিচ করবে তখন আমাদের প্রপোর্শনাল পোর্শনের আউটপুট হবে 0। দ্যাট মিনস কেপি আমাদের 0 হয়ে যাবে। তো কেপি 0 হওয়ার পরে আমাদের কে1 অ্যাক্টিভ, মানে কে আই অ্যাক্টিভ হবে, কারণ ইন্টিগ্রাল কন্ট্রোলারের কন্ট্রিবিউশন থাকবে তখন। একটা সময় দেখা যাবে ইন্টিগ্রাল যে কন্ট্রোলারটা আছে সেটাও এর চেয়ে বা একটা স্টেজে গিয়ে আটকে যাবে, মানে তার চেয়ে ভালো ইনপুট দিতে পারবে না। তখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ডেরিভেটিভ কন্ট্রোলারের কাছে যাব। তখন আমরা ডেরিভেটিভ কন্ট্রোলার কতটুকু কন্ট্রিবিউট করবে সেটা আমাদের ডিপেন্ড করবে কেডির ভ্যালুর উপরে। বুঝছি? তাহলে এইখান থেকে হচ্ছে আমাদের তিনটা জিনিস আসে, দ্যাট ইজ কে আই, কে পি, কে ডি। এতটুকু কি ক্লিয়ার? যে লাস্ট ক্লাস থেকে আমরা আজকে কোথায় আছি এখন পর্যন্ত? Yes, sir. ওকে, সো যদি এতটুকু ক্লিয়ার হয়ে থাকে আমরা চলে যাব হচ্ছে আমাদের স্লাইডসে। কি হচ্ছে? ওকে, ঠিক আছে। তো এইখানে আপনারা দেখেন যে আরেকটা সিমিলার এক্সাম্পল দেওয়া আছে ড্রোনের। তো এখানে আমরা আমাদের এক্সাম্পলে রেখেছিলাম 50 মিটার অল্টিটিউড, এখানে হচ্ছে 60 মিটার অল্টিটিউড। ঠিক আছে? আমাদের ডিজায়ার্ড অল্টিটিউড হচ্ছে আমরা ড্রোনটাকে 60 মিটারে নিব, কারেন্টলি আছি 0-তে। সো এখন আমাদের তাহলে কারেন্ট এরর কত? এরর হচ্ছে 60। আমাদের এন্ড গোল মাইনাস কারেন্ট পজিশন 60। তাহলে এখন আমরা আমাদের নর্মাল প্রপোর্শনাল কন্ট্রোলার বা একটা লিনিয়ার সিস্টেমের কথা যদি বলি, আমাদের ড্রোনটাকে নিচ থেকে 60 মিটারে নেওয়া লাগবে। তাহলে আমরা আমাদের ওই যে সার্কিট ডায়াগ্রামে যেটা পাই, আউটপুট ইকুয়ালস টু হচ্ছে ইনপুট মাল্টিপ্লাইড বাই গেইন, রাইট? তো আমরা যখন এরর আলটিমেটলি 0 হয়ে যাবে তখন তো গেইনও 0 হয়ে যাবে। তো গেইন 0 হয়ে গেলে কি করবে? ড্রোন পড়ে যাবে। আমরা চাচ্ছি ড্রোনটা হোভার করুক, এবং ধরে নিচ্ছি ড্রোনটা হোভার করার জন্য আমাদের 100 আরপিএম মেনটেইন করা লাগে। আমাদের কাজ হচ্ছে 60 মিটারে গিয়ে এই আরপিএমটা ধরে রাখা। তাহলে আমরা দেখি এই আমাদের নর্মাল যেই ফিডব্যাক লুপ বা কন্ট্রোল সিস্টেমটা আছে, আমরা গেইনকে 1 করে দিলাম,
গেইনকে যদি 1 করি তাহলে আমাদের আউটপুট কত আসে? আউটপুট হয় কারেন্ট এরর মাল্টিপ্লাইড বাই গেইন। কারেন্ট এরর কত? 0 মাইনাস 60 মাইনাস 0, দ্যাট মিনস 60। আর তাহলে প্রোপেলার স্পিড কত হবে? 60 মাল্টিপ্লাইড বাই 1, কারণ গেইন হচ্ছে 1। আমরা বললাম যে সিস্টেমে ড্রোনটাকে হোভার করার জন্য বা অ্যাটলিস্ট মাটি থেকে উপরে ওঠার জন্য মিনিমাম 100 আরপিএম লাগবে। তাহলে এটা এখন কাজ করবে না, তো আমরা আমাদের গেইন বাড়াবো। সো গেইন যদি 2 হয় তাহলে এখন আমাদের প্রোপেলার স্পিড হচ্ছে 120 আরপিএম। 120 আরপিএম ইজ মোর দেন এনাফ টু লিফট মাই ড্রোন। তাহলে আমার ড্রোনটা মাটি থেকে এখন কিছুটা উপরে উঠবে। কিছুটা যদি উপরে উঠে তাহলে লেটসে আমাদের আসলো 5 মিটারে। এখন 5 মিটারে আসলে আমার স্টিল একটা এরর থাকে, কারণ গোল হচ্ছে 60 মিটার। তো 60 মিটার যদি গোল হয় তাহলে আমাদের কারেন্ট এরর হচ্ছে 55। আমরা গেইন যদি 2 হয়, আমাদের আরপিএম এখনো 110 আরপিএম। সো আমাদের রোবট ড্রোন হোভার করবে, ভালো কথা। তারপর হচ্ছে আমাদের আরেকটু উপরে উঠলো, 10 মিটারে আসলো। 10 মিটারে আসার পরে আমরা পাচ্ছি কি এরর হচ্ছে 50। সুতরাং প্রোপেলার স্পিড ইজ গানা বি 50 টাইমস 2, 100 আরপিএম। এখন পর্যন্ত ঠিক আছে। এখন মনে করেন এরকম উপরে উঠতে উঠতে আমি 50 মিটার পর্যন্ত চলে গেলাম। এখন 50 মিটারে আমাদের এরর কত? 60 মাইনাস 50 ইকুয়ালস টু 10। তাহলে আমাদের গেইন কত হওয়া উচিত যদি আমরা 100 আরপিএম মেনটেন করতে চাই? আওয়ার গেইন শুড বি 10। তাহলে আমাদের আউটপুট হচ্ছে 10 ইন্টু 10 ইকুয়ালস টু 100 আরপিএম। ভালো কথা। সো একটা সময় আমরা এরকম উপরে উঠতে উঠতে গেইনকে বাড়াতে বাড়াতে কোথায় চলে আসব? চলে আসবো হচ্ছে 60 মিটারে। 60 মিটারে আসার পরে দেখবে যে এরর তো হয়ে গেল 0। এখন আমি আমার গেইন যতই বাড়াই না কেন, গোল তো রিচ হয়ে গিয়েছে, তাহলে প্রোপেলার স্পিড হয়ে যাবে 0। 0 হয়ে গেলে সে কি করবে? পড়া শুরু করবে। তো পড়া শুরু করলে আলটিমেটলি 59 মিটার বা 60 একটু আগ পর্যন্ত আমি গেলে আমি একটা গেইন পাবো। যেমন 59 মিটারে যদি থাকি আমাদের এরর হবে 60 মাইনাস 59, দ্যাট ইজ 1। আর 100 আরপিএম মেনটেন করার জন্য আমরা গেইনকে করে দেব 100। সো আমরা লাস্ট দিন যেটা বলেছিলাম যে যদি আমরা প্রপোর্শনাল কন্ট্রোলার শুধু ইউজ করি, আমরা যতই চেষ্টা করি না কেন রোবটটাকে বা আমাদের গোলের কাছাকাছি থাকার জন্য অলওয়েজ অলওয়েজ একটা এরর থাকবে। যে এররটাকে আমরা বলছি কি স্টেডি স্টেট এরর। যেমন আমাদের এই সিনারিওতে 60 মিটারে আসলে এররও 0 হয়, কিন্তু আমাদের ড্রোন তো পড়ে যায়। সো আমরা তো চাচ্ছি গোলের কাছে থাকতে। তাহলে আমরা অলওয়েজই প্রপোর্শনাল কন্ট্রোলারের জন্য এই সিনারিওতে একটা এরর পাবো। এখন এই এরর তাহলে আউটপুটটা কি হচ্ছে? আউটপুট হচ্ছে এই যে গেইন। গেইনটা কি? কেপি। কেপি কেন আসছে একটু আগে দেখালাম, প্রপোর্শনাল কন্ট্রোলারের গেইনকে আমরা কেপি বলছি। আর আমরা গেইনের সাথে কি মাল্টিপ্লাই করি? এরর। সো অ্যাট এনি মোমেন্ট অফ মাই সিস্টেম আমি যদি একটা আউটপুট বের করতে চাই, আমরা সেই সিচুয়েশনে বা অ্যাট দ্যাট টাইম আমাদের গেইন কত এবং এরর কত এই দুটাকে মাল্টিপ্লাই করলে প্রপোর্শনাল কন্ট্রোলারের আউটপুট পেয়ে যাব। এটা কি বুঝছি? Yes. শিওর তো? ওকে। সো এটা হচ্ছে আমাদের প্রপোর্শনাল কন্ট্রোলার। তো আমরা যেটা বললাম যে প্রপোর্শনাল কন্ট্রোলারের ক্ষেত্রে আমি পাচ্ছি কি অলওয়েজ একটা স্টেডি স্টেট এরর থাকবে। যে স্টেডি স্টেট এররটা আপনারা যে লেফট সাইডের ছবিটাতে দেখতে পাচ্ছেন, সে গোলের কাছাকাছি রিচ করেছে ঠিকই, কিন্তু একটা এরর রয়ে গেছে। আমরা চাচ্ছি এই বাকি এররটাও আমরা রিডিউস করব। এই বাকি এরর রিডিউস করার জন্য আমরা কার হেল্প নিয়েছিলাম? ইন্টিগ্রাল কন্ট্রোলার। ইন্টিগ্রাল কন্ট্রোলারের ব্যাপারে আমি যেটা বলেছিলাম লাস্ট ক্লাসে, সে কি করে প্রিভিয়াস যতগুলো এরর আছে সবগুলোর একটা সামেশন মেনটেন করে, রাইট? সবগুলোর সামেশন মেনটেন করে সে দেখে যে আমি আমার থ্রেশহোল্ড থেকে উপরে গেছি না নিচে আছি। এখন আমরা যদি একটু আচ্ছা
তাহলে আসলে এটা হচ্ছে আমাদের গ্রাফ, দিস ইজ হচ্ছে আমাদের আউটপুট যেটা আমরা আসার কথা, এবং এইটা হচ্ছে আমাদের কারেন্ট আউটপুট। সো এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড আউটপুট আর এটা হচ্ছে কারেন্ট আউটপুট। সো মাঝখানে আমরা একটা স্টেডি স্টেট এরর পাই, রাইট? এই অংশটা কি আমাদের স্টেডি স্টেট এরর। এখন আমরা চাচ্ছি এই স্টেডি স্টেট এররটা রিডিউস করতে। কিভাবে রিডিউস করব? আমরা বললাম ইন্টিগ্রাল কন্ট্রোলারের মাধ্যমে। ইন্টিগ্রাল কন্ট্রোলার দেখবে যে আমার ইন্টিগ্রেশন মানে কি, বেসিক্যালি আমার এরিয়া আন্ডার দ্য কার্ভ আমি সামেশন বের করব। আমার টাইম যত বাড়বে আমাদের এই যে এরিয়া, যেটা এরিয়াও বাড়তে থাকবে। সো দ্যাট মিনস আমাদের যদি একটা এরর থাকে, এরর যদি এক্সিস্ট করে, আমাদের আউটপুট অফ ইন্টিগ্রাল আমাদের কন্ট্রোলার বাড়তেই থাকবে, ঠিক আছে? সো ইন্টিগ্রাল কন্ট্রোলারের আউটপুট যদি বাড়ে, এই কন্ট্রোলারের আউটপুট যদি বাড়ে, তাহলে ওভারঅল আমার সিস্টেমের আউটপুট বাড়বে। আর ওভারঅল সিস্টেমের আউটপুট বাড়লে ড্রোনটা এই পজিশন থেকে আস্তে আস্তে উপরে উঠতে থাকবে। এখন উপরে উঠার জন্য কন্টিনিউয়াসলি দেখেন সে এরর রিডিউস করছে ঠিকই, কিন্তু এরর কিন্তু একটা মেনটেইন করছে। তো দেখা যাবে অনেক সময় আমাদের এই ভ্যালুটা আমাদের থ্রেশহোল্ডের উপরে চলে যাবে, যেটাকে বলছি আমরা ওভারশুট। আবার যখন উপরে চলে যাবে তখন আমার আবার এররটা অ্যাড হচ্ছে। সো এরর অ্যাড হতে হতে দেখা যাবে কি আবার নিচে নামবে, আন্ডারশুট, আবার ওভারশুট, আবার আন্ডারশুট। সো এটাকে আমরা কিভাবে এই পজিশন আমরা কিভাবে নিয়ে আসছি, এই পজিশনে আমরা আনতে পারছি হচ্ছে একমাত্র ইয়ার কারণে, আমাদের ইন্টিগ্রাল কন্ট্রোলারের মাধ্যমে। তো ইন্টিগ্রাল কন্ট্রোলার তাহলে যেটা করছে, প্রিভিয়াস যতগুলো এরর আছে সবগুলোর সাম নিয়ে মাল্টিপ্লাই করছে কিসের সাথে? ইন্টিগ্রাল পোর্শনের গেইনের সাথে, যেটা বললাম আর কি। তাহলে মনে করেন আমার কাছে যদি জাস্ট একটা পিআই, দ্যাট মিনস প্রপোর্শনাল কন্ট্রোলার এবং একটা ইন্টিগ্রাল কন্ট্রোলার থেকে থাকে, এবং আমি এইটার জন্য আউটপুট বের করতে চাই অ্যাট এনি মোমেন্ট, তাহলে আমার উই মোমেন্টের এরর ফর প্রপোর্শন, ওইটাকে আমরা প্রপোর্শনাল কন্ট্রোলারের গেইনের সাথে মাল্টিপ্লাই করব, এবং উই পজিশনে আসার আগে যতগুলো এরর ছিল সবগুলোর সাম করে আমরা ইন্টিগ্রাল পোর্শনের গেইনের সাথে মাল্টিপ্লাই করব। দুইটাকে সাম করে দিব, আউটপুট চলে আসবে, রাইট? আচ্ছা, এখন তারপর আমরা বললাম যে হ্যাঁ ওভারশুট হচ্ছে, আন্ডারশুটও হচ্ছে, এই অংশটাকে আমরা রিডিউস করতে যাচ্ছি। এখন এই অংশটাকে রিডিউস করার ওয়ে আমরা কি বললাম? ডেরিভেটিভ কন্ট্রোলার। সো আমাদের ডেরিভেটিভ কন্ট্রোলারে যদি দেখেন আমরা বলছিলাম যে এরকম একটা ওভারশুট হচ্ছে, আন্ডারশুট হচ্ছে, বেস লাইন হচ্ছে আমাদের এইটা। এখন আমি যদি যেই স্পিডে আমি উপরে উঠবো সেই স্পিডটাই যদি আমি কমাই দিই, দ্যাট মিনস আমি এইভাবে উঠবো ঠিকই, কিন্তু স্পিড কমায় আমি কি করলাম, এরকম করে দিলাম। সো দ্যাট মিনস আমি যখন সিস্টেমটা বুঝতে পারতেছে যে হ্যাঁ এখনই একটা ওভারশুট হইতে যাবে, তখনই সে কি করবে, সিস্টেমের স্পিড কমায় দিবে, ঠিক আছে? এই জিনিসটাই হচ্ছে আমার ডেরিভেটিভ কন্ট্রোলারের কাজ। ডেরিভেটিভ জিনিসটা কি? রেট অফ চেঞ্জ। তাহলে আমাদের রেট অফ চেঞ্জ যদি অনেক বেশি হয়, ডেরিভেটিভ বলবে যে হ্যাঁ ভাই রেজাল্ট কমাও। রেট অফ চেঞ্জ যদি অনেক কম হয় তখন আমাদের ডেরিভেটিভ কন্ট্রোলার বলবে রেজাল্ট বাড়াও, রাইট? ওকে, তাহলে এখন কি হচ্ছে, আমাদের এই যে রেট অফ চেঞ্জ, দ্যাট মিনস পরবর্তী এরর এবং তার আগের এরর, এই দুইটা ডিফারেন্সে থেকে আমরা রেট অফ চেঞ্জটা পেয়ে যাবো, বা কি কতটুকু চেঞ্জ হচ্ছে সেইটা। এবং এই যে রিডাকশনটা আসবে সেটা আমরা কন্ট্রোল করবো কিভাবে? ডেরিভেটিভ কন্ট্রোলারের গেইনের মাধ্যমে, কেডির মাধ্যমে। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে করি, একটা মিনিট। এই জিনিসটা আমরা করতে পারছি আমাদের, আচ্ছা এটা বেসিক্যালি আমাদের পিআই কন্ট্রোলারের জন্য। আর এরপরে আমরা কেডির জন্য যেটা করি, লাস্ট দুটো এরর, দেখেন আপনার পিআই এর জন্য আমরা টোটাল এরর মেনশন করেছি হচ্ছে কয়টা? 3টা। সো আমাদের লাস্ট দুটো এররের ডিফারেন্স, সেটাই হচ্ছে কি আমাদের এই যে লাস্ট দুটো এররের ডিফারেন্স, এটাই হচ্ছে আমাদের ওই যে রেট অফ চেঞ্জ। সো আমরা এই রেট অফ চেঞ্জ মাল্টিপ্লাইড বাই আমাদের কেডি। কেডিটা কি? কেডি হচ্ছে ডেরিভেটিভ পোর্শনের গেইন।
তাহলে এই পিআইডি কন্ট্রোলারের অ্যাট এনি মোমেন্ট ইফ ইউ ওয়ান্ট টু ডিরাইভ অ্যান আউটপুট, তাহলে আপনাকে এই রুলটা ফলো করা লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের ফর্মুলা। ওকে, তো এইটা হচ্ছে আমাদের পিআইডি কন্ট্রোল। এখন তাহলে দেখেন, ড্রোনকে যদি আমি আননেসেসারি পাওয়ার দিয়ে দিই, সে একদম উপরে ওভারশুট করবে আনকন্ট্রোলড। আমি প্রপোর্শনাল কন্ট্রোলার দিলে আমাদের একটা আউটপুটের কাছাকাছি আসবে, বাট সেই আউটপুটটা স্টিল একটা স্টেডি স্টেট এরর মেনটেন করবে, এই যে আমাদের অফসেটটা সেটা। সো এটার সাথে যদি আমরা একটা ইন্টিগ্রাল কন্ট্রোলার অ্যাড করি, এরোটা রিডিউস হচ্ছে, আমরা আমাদের বেস লাইনের কাছাকাছি আসছি, বাট স্টিল প্রসেসটা আনস্টেবল বা সিস্টেমটা আনস্টেবল। তো সেই পোর্শনকে একটু স্টেবল করার জন্য আমরা ডি পোর্শনটা বা ডেরিভেটিভ পোর্শনটা আনি। আশা করি বোঝা গেছে। সো আমরা যেটা এখান থেকে দেখছি যে এই আউটপুট আসার জন্য 3টা সেপারেট পোর্শনের কন্ট্রিবিউশন লাগে, যেটা আমি ওই যে আমাদের এখানেও দেখিয়েছি যে 3টা সেপারেট কন্ট্রোলার একসাথে কন্ট্রিবিউট করে আমাদের ফাইনাল আউটপুটের জন্য। সো এই 3টা কন্ট্রোলারের ইকুয়েশন হচ্ছে এইটা। সো প্রপোর্শনাল কন্ট্রোলার যেহেতু একটা লিনিয়ার সিস্টেম, সো এটা জাস্ট এররের সাথে জাস্ট আমাদের গেইনকে মাল্টিপ্লাই করব। এখন এখানে একটা জিনিস দেখেন, এখানে দেখা আছে যে এরোটা ইজ আ ফাংশন অফ টাইম। তার মানে আপনি যেই মোমেন্টের জন্য প্রপোর্শনাল কন্ট্রোলের ভ্যালুটা বের করতে চান, সেই মোমেন্টে এরর কত, সেটা নিয়ে আমরা কাজ করব। এরপরে ইন্টিগ্রেট পোর্শনটা কি, বেসিক্যালি আপনি ইন্টিগ্রেশন করবেন, কাকে ইন্টিগ্রেশন করছেন, যতগুলো এরর আমার টি টাইমের আগে আছে। আমি একটা কারেন্ট পজিশনে আছি, এর আগে যদি আমার 10টা এরর থাকে, আপনি 10টা এররকে অ্যাড করে আমরা কে আই এর সাথে মাল্টিপ্লাই করব। আরেকটা হচ্ছে আমাদের ডেরিভেটিভ ডিফারেন্সিয়েটিভ বা ডেরিভেটিভ কন্ট্রোল। ডেরিভেটিভ কন্ট্রোল হচ্ছে একদম লাস্ট মোমেন্টের যেই রেট অফ চেঞ্জ, এই যে ইটি, এটার যে রেট অফ চেঞ্জটা সেটা আমি বের করবো। এটা কীভাবে বের করবো, এই কোয়েশ্চেন থেকে আমরা পাচ্ছি যে E3 মাইনাস E2, দ্যাট মিনস একদম লাস্ট এরোটা এবং সেটার আগের এরোটার ডিফারেন্স, এই দুটোকে আমি কি করব, আমি কেডির সাথে বা ডেরিভেটিভ পোর্শনের গেইনের সাথে মাল্টিপ্লাই করে দেবো। এই 3টা মাল্টিপ্লিকেশন বা এই 3টা ক্যালকুলেশন করার পর আমি যদি অ্যাড করে দেই, এই অ্যাডটাই হবে কি আমাদের ফাইনাল আউটপুট। এই যে ইট প্রডিউসেস অ্যান আউটপুট which is the combination of the outputs of proportional, integral and derivative controller. এতটুকু কি বুঝছি? আশা করি বুঝছি। ওকে, সো নাও কামস দ্য এফেক্ট অফ কন্ট্রোলার ফাংশনস। এখানে বেসিক্যালি আমি এতক্ষণ ধরে যা বললাম সেটাই। প্রপোর্শনাল অ্যাকশন, এটা হচ্ছে সিম্পলেস্ট কন্ট্রোলার ফাংশন। পি টার্ম বা এই যে পি যেটা করে সেটা হচ্ছে স্টেডি স্টেট এররটাকে রিডিউস করে এবং সিস্টেমটাকে আর একটু রেসপন্সিভ করে। কিন্তু প্রপোর্শনাল গেইন যদি বেশি হয়, এটা লাইক সিস্টেমকে আনস্টেবল করে দেবে। দেন কামস ইন্টিগ্রাল অ্যাকশন। তার মেইন গোল হচ্ছে স্টেডি স্টেট এররকে রিডিউস করা, সেটাও করলো, আমাদের সিস্টেমকে স্টেবল করলো। বায়াস যদি থেকে থাকে যে সব ওভারশুট করছে না আন্ডারশুট করছে, সেই জিনিসটাকে একটু রিডিউস করার চেষ্টা করে। তো এইখানে আচ্ছা, বেসিক্যালি এটা বায়াস বলতে গেলে ওই আগের স্টেডি স্টেট এরর যে গ্যাপটা সেটা। আর ওভারশুট এবং আন্ডারশুটকে যেটা রিডিউস করে সেটা হচ্ছে আমাদের ডেরিভেটিভ কন্ট্রোল। এফেক্টিভ ইন ট্রানজিয়েন্ট পিরিয়ডস। ট্রানজিয়েন্ট মানে কি ভেরি শর্ট টাইম, শর্ট অ্যামাউন্ট অফ টাইম। তো আমরা যেটা বলছিলাম যে আমরা ফিউচার প্রেডিক্ট করি, স্পিডটাকে কমিয়ে দিচ্ছি, এটা কিন্তু খুবই কম সময়ের মধ্যে ক্যালকুলেশনটা হচ্ছে। সো এই জন্য বলছে যে এফেক্টিভ ইন ট্রানজিয়েন্ট পিরিয়ডস। এটাও কি করে, ওভারঅল সিস্টেমকে আমাদের স্টেবল করে। রিডিউস দ্য এফেক্টস অফ ডিস্টারবেন্সেস ইন দ্য সিস্টেম। ডিস্টারবেন্স বলতে ওই যে আমরা ওভারশুট আন্ডারশুট বলছি সেটাকে রেফার করছে। ওকে, তো এতটুকু হচ্ছে আমাদের পিআইডি কন্ট্রোলারের পার্ট। এখন কথা হচ্ছে, আমি যে পিআইডি কন্ট্রোলারের এই জিনিসগুলো পড়লাম, এটা থেকে কি কোয়েশ্চেন আসবে, কিভাবে আসবে, অ্যান্ড করবোটা কি, বা এই যে কেপি আছে, কে আছে, কেডি আছে, এই জিনিসগুলো আমি ডিরাইভ করব কিভাবে, এইটার জন্য আমরা আসি হচ্ছে জিগলার নিকোলাসের রুলস অফ টিউনিং পিআইডি কন্ট্রোলার। ঠিক আছে, এখন আমাদের যেই জন্য এই ভ্যালুগুলো প্রয়োজন, প্রথম কাজ হচ্ছে আমরা যদি একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশনটা জেনে থাকি। ট্রান্সফার ফাংশন কি? ট্রান্সফার ফাংশন হচ্ছে আমাদের এই যে ব্লক ডায়াগ্রাম সলভ করলাম, সেটার আলটিমেট যেই আউটপুটটা সেটা হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশনের ওই ডেফিনিশনটাকে ওই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দ্য আউটপুট টু দ্য রেশিও হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দ্য ইনপুট।
এটা আমরা বের করি এই জন্য কারণ আমাদের কন্ট্রোল থিওরিতে যে ক্যালকুলেশনটা হয় অ্যাট টাইম ডোমেইন ক্যালকুলেশনটা একটু ডিফিকাল্ট, আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে ক্যালকুলেশনটা করি। সো আমাদের কাছে যদি ট্রান্সফার ফাংশন থেকে থাকে, আমরা হচ্ছে টাইম ডোমেইনের যে ট্রানজিয়েন্ট এবং স্টেডি স্টেট এরর বা রেসপন্সগুলো ছিল সেগুলোর ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা পাই, এবং আমরা ওইটা ছাড়াও আরও অনেকগুলো লাইক ফিল্টার নয়েজ বা আমাদের সিস্টেমকে কীভাবে ইজিলি কন্ট্রোল করা যায় এগুলোর ব্যাপারে ধারণা পাই। সো ট্রান্সফার ফাংশন পাওয়ার জন্য হচ্ছে আমাকে এই পিআইডি থেকে গেইনগুলো বের করে আনা লাগবে, ঠিক আছে? এখন যদি আমার কাছে ট্রান্সফার ফাংশন না থাকে, আমি কি করব? আমি হচ্ছে এক্সপেরিমেন্ট করব, আমি কোথায় যাচ্ছি, কিভাবে আমার সিস্টেমটাকে আর একটু স্টেবল করা যায়। সো দুইটা জিনিস, একটা হচ্ছে ট্রান্সফার ফাংশন আছে আমার কাছে, সেখান থেকে আমি ক্যালকুলেশন করবো, আর একটা হচ্ছে কিচ্ছু নেই, আমি জাস্ট আমার মতো করে চেষ্টা করতে থাকবো, কোনো না কোনো সময় গিয়ে আমার রেজাল্ট দেখবো যে হ্যাঁ এটা আমার সবচেয়ে অপটিমাইজড ফরমেশন। ওকে, সো এখন আমরা যদি ট্রান্সফার ফাংশনের ক্যালকুলেশনটা করতে চাই, ফার্স্ট জিনিস আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে জিগলার নিকোলাসের পিআইডি টিউনিং এর রুলটা। পিআইডি টিউনিং এর রুল থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই যে পিআইডি কন্ট্রোলারের তিনটা গেইন কেপি, কেআই এবং কেডি, এই তিনটার ভ্যালু পাবো। এই তিনটার ভ্যালু যদি আমরা পাই তাহলে কিন্তু আমরা এই যে সিস্টেমটা বা এই ফর্মুলাটা আছে সেখানে এই তিনটা ভ্যালু প্লাগ করে রেজাল্ট বের করে আনতে পারবো। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এই তিনটার ভ্যালু আনবো কিভাবে। সো এইখানে আপনাদের যেটা করা লাগবে, এইখানে এই যে জাস্ট পি কন্ট্রোল যদি থাকে তাহলে এই ফর্মুলাটা বা ইকুয়েশনটা মেনটেন করবে। এই পিআই কন্ট্রোলার যদি বলা থাকে তাহলে আপনাকে এটা দেওয়া লাগবে, যদি বলে পিআইডি তাহলে আপনি এই তিনটা ভ্যালু ইউজ করবেন, তিনটা ফর্মুলা ইউজ করবেন, এই কয়েকটা মুখস্থ করে রাখা লাগবে। ওকে, এখন তাহলে আমরা একটা জিনিস দেখি, কেপি ইকোয়ালস টু 0.5k, আবার এখানে কেপি ইকোয়ালস টু 0.45k, কেআই ইকোয়ালস টু 1.2p। এই কে জিনিসটা কি বা এই পি জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের একটু বোঝা লাগবে। এখানে বলা আছে দেখেন, using only proportional control turn up the gain until the system oscillates without dying down। আমরা প্রপোর্শনাল কন্ট্রোলে আছি, আমরা বাকি যে দুটো কন্ট্রোল ছিল, একটা কি ইন্টিগ্রাল আর একটা কি ডেরিভেটিভ, দোনোটাকে বাদ দিয়ে জাস্ট প্রপোর্শনাল কন্ট্রোলটাকে অন করছি। অন করে আমরা ততক্ষণ পর্যন্ত গেইন বাড়াইতে থাকবো যতক্ষণ না সিস্টেমটা তার স্টেডি স্টেট এররে চলে আসবে। যেমন এখানে এই যে সিস্টেম অসিলেটস উইদাউট ডাইং ডাউন, আমাদের ড্রোনটা স্টেডি স্টেট এররে এসে হোভার করছে কিন্তু সে একদম মাটিতে পড়ে যাচ্ছে না, এমন একটা অবস্থায় আসবো। সো এই যে মার্জিনালি স্টেবল সিচুয়েশনটা, এই সিচুয়েশনে আসার পর আমরা দুটো জিনিস ক্যালকুলেট করবো, একটা হচ্ছে কে এবং একটা হচ্ছে পি। কেটা হচ্ছে রেজাল্টিং গেইন, ওই যে হোভার করার জন্য আমার গেইন কত ছিল, মনে করেন এই সিস্টেমে আমি যদি দেখি এই যে হোভার করার জন্য আমাদের গেইনের একটা অ্যামাউন্ট ছিল 100, রাইট? সো লেটস আমাদের ওই কে এর ভ্যালু হচ্ছে 100, আর পি কি, পি হচ্ছে আমাদের অসিলেশন পিরিয়ড, সে কি কতক্ষণ উপরে যাচ্ছে কতক্ষণ নিচে আসছে, এই যে অসিলেট করছে এই টোটালটা টাইম পিরিয়ডটাই হচ্ছে আমাদের পি। তাহলে কে এবং পি এই দুটো হচ্ছে আপনাদের কোয়েশ্চেনে দেওয়া থাকবে, আপনারা কোন কন্ট্রোলার ইউজ করতে চাচ্ছেন সেই অনুযায়ী কাজ করবেন, সেই অনুযায়ী আপনারা ভ্যালুস প্লাগ ইন করবেন। প্লাগ ইন করার পরে হচ্ছে আপনাদের কেপি, কেআই, কেডি এই তিনটার ভ্যালু চলে আসবে, তারপরে হচ্ছে আপনারা বাকি কাজ করবেন। তাহলে মনে করেন আমি হচ্ছে আপনাদেরকে একটা কোয়েশ্চেন যদি দিতে চাই, সো লেটস সে আমাদের কাছে একটা সিচুয়েশন আছে, আমি একটু আবার আমার প্যাডে ব্যাক করি। আচ্ছা, সো মনে করেন যে আমাদের কাছে একটা ড্রোন আছে, আমরা ড্রোন দিয়ে বারবার কাজ করছি, এটার একমাত্র কারণ হচ্ছে এখানে আমাদের গোল রিচ করার পর সেটা ধরে রাখা লাগে। আমরা লাস্ট দিন আরেকটা এক্সাম্পল দেখেছিলাম, সেখানে একটা মানুষ হচ্ছে ওই যে 50 মিটার দূরে হেঁটে যাচ্ছে, হেঁটে যাওয়ার পরে অ্যাকচুয়ালি তাকে ওই জায়গাটা হোল্ড করার জন্য কোনো এনার্জি দেওয়া লাগে না, ওই জন্যই হচ্ছে আমরা এইখানে জাস্ট প্রপোর্শনাল কন্ট্রোলার দিয়ে কাজ করতে পারি। বাট ইন কেস অফ দ্য ড্রোন আমাদের হচ্ছে এটাকে হোভার করানো লাগে, ঠিক আছে?
তাহলে আমাদের চেষ্টা করছি আমরা ড্রোনটাকে 15 মিটারে এনে হোভার করাবো, দ্যাট ইজ মাই টার্গেট এরিয়া। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে এটা পিআইডি ভ্যালুগুলো বের করব, এটার হোল পিআইডি জিনিসটা ক্যালকুলেট করব। এখন হয়তো আমাদের এখান থেকে কোয়েশ্চেনে কিছু জিনিস দিয়ে দেওয়া থাকবে, যে প্রথমে আমি বললাম যে হ্যাঁ রোবটটাকে আমি লাইক ম্যানুয়ালি কন্ট্রোল করে হয়তো উপরে উঠাইলাম, উপরে উঠানোর পর দেন আমি তাকে সেট করে দিলাম। অথবা বলা থাকবে যে না, আপনার সিস্টেম অটোমেটিক্যালি কন্ট্রোলার কি করবে, আস্তে 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 গেইনের ভ্যালু বাড়াবে টিল আমাদের এই রোবটটা বা ড্রোনটা 15 মিটারে চলে আসে। আসার পরে কোয়েশ্চেনে বলে দেওয়া থাকবে যে আমাদের একটা গেইন, একটা স্পেসিফিক গেইনের কারণে ড্রোনটা এই জায়গাতে হোভার করছে। ওইভাবে আপনাকে বলে দিবে না যে গেইনটা আপনার ওই যে কে এর ভ্যালু, বা এটাও বলবে না যে গেইনটা হচ্ছে আপনাদের ওই যেটাকে কি বলছিলাম আমরা, লাইক রেজাল্টিং গেইন বা ওভারঅল গেইন। আপনাকে জাস্ট বলবে যে ফর সার্টেন গেইন অথবা কারেন্ট আউটপুট বা কারেন্ট সামথিং অফ দ্য সিস্টেম, আমাদের সিস্টেমটার ওই যে গেইন অর সামথিং ইজ গানা বি লাইক লেটস সে আমাদের এখানে 4.8 আমরা বললাম, ঠিক আছে, দিস ইজ মাই রেজাল্টিং গেইন 4.8। এবং এটা এখানে আমরা তারপরে বলতে পারি যে এই গেইনের কারণে আমাদের সিস্টেমটা কি করছে, অসিলেট করছে ফাইনাল স্টেটটা রিচ করার পর। এবং সেখান থেকে আমি হয়তো আপনাকে অসিলেশনের জন্য একটা পিরিয়ড দিয়ে দিলাম, সেটা হচ্ছে মনে করেন 2.5 সেকেন্ডস। এটা যদি আপনাদের কারেন্ট অবস্থা হয়, তাহলে এই কোয়েশ্চেন থেকে আমরা কি বের করতে যাচ্ছি, পিআইডির ভ্যালু, ঠিক আছে। এখন পিআইডির ওভারঅল ভ্যালু বের করার জন্য আমাদের আরও কিছু জিনিস লাগবে। এই কে এবং পি থেকে বেসিক্যালি আমরা কি পাবো, কে পি, কে আই এবং কে ডি এর ভ্যালু। তাহলে মনে করেন যদি এখন আপনাদেরকে জাস্ট বলি যে আপনাদের ইয়া লাগবে, জাস্ট পি কন্ট্রোলার লাগবে। পি কন্ট্রোলার হইলে আপনারা যে ফার্স্ট ইকুয়েশনটা মেনটেন করবেন সেটা হচ্ছে ওই যে 0.5K, জাস্ট আপনাদের এটাতে লাগবে, গেইনটা লাগবে। কারণ স্টেডি স্টেট এরর বা প্রপোর্শনাল পার্টে কিন্তু আমরা অসিলেশন জিনিসটা আসে না। অসিলেশন আসে হচ্ছে ইন্টিগ্রেশন কন্ট্রোলারে গিয়ে বা ডেরিভেটিভ কন্ট্রোলারে গিয়ে। প্রপোর্শনাল কন্ট্রোল আমি গেইন বাড়াই, উপরে উঠে গেইন ছেড়ে দিলে নিচে নেমে যায়। এই জন্য এখানে পি রিলেটেড কিছু নেই। আপনাকে যদি বলে যে না আপনার পিআইটা লাগবে, তাহলে এখানে দেখবেন যে আপনাদের উইচ 0.45K আসবে এবং 1.2 ডিভাইডেড বাই পি আসবে। তাহলে আপনারা এই যে এখানে পি এর ভ্যালুটা প্লাগ ইন করবেন, কে এর ভ্যালু প্লাগ ইন করবেন, আমাদের এখান থেকে আমরা কি পেয়ে যাব, কে পির ভ্যালু পেয়ে যাব, কে আই এর ভ্যালু পেয়ে যাব, বুঝছি। এরকম করে আপনি যদি ভ্যালুস প্লাগ ইন করেন, আপনি কি পাবেন, কেপি, কে আই, কেডি, এই তিনটা ভ্যালু পাবেন। এখন কথা হচ্ছে যে এই ভ্যালুগুলো বের করলেই তো আর পিআইডির রেজাল্ট বের হবে না। এখন এই সময় আপনাকে আরো কিছু জিনিস বলে দেওয়া থাকবে। জিনিসটা কি, হয়তো বললো যে এই যে জায়গাটা আছে এটা হয়তো কত, লেটস সে 12 মিটার, ঠিক আছে। 12 মিটারে আসার পর হচ্ছে এখন আমার সিস্টেমের পিআইডি ভ্যালুটা বের করতে যাচ্ছি। এখন এটা যদি 12 মিটার হয়, তাহলে আমাদের ওই মোমেন্টে এরর ইজ গানা বি হোয়াট, 15 minus 12, 15 minus 12 ইকুয়ালস টু হচ্ছে 3। তাহলে ওভারঅল যে আউটপুটটা আসার কথা, আউটপুটের যেটা প্রপোর্শনাল পার্ট, আমি পি প্লাস আই প্লাস ডি, প্রপোর্শনাল পার্টে এরর হচ্ছে 3। এবং এখান থেকে আমরা ওই যে উপরের ইকুয়েশন থেকে যখন আমরা পিআইডির জন্য ভ্যালু বের করবো, সেখান থেকে আমরা কেপির ভ্যালুটা পেয়ে যাব। নাইস, ভালো কথা। এখন চলে আসবো ইন্টিগ্রেশন পোর্শন। ইন্টিগ্রেশন পোর্শনে আসার জন্য আমাদের লাগবে প্রিভিয়াস কিছু এরর। তাহলে আপনাদের কোয়েশ্চেন হয়তো বলা থাকবে যে প্রিভিয়াসলি সে হয়তো এখানে 11 মিটারে ছিল, কিছুক্ষণ পর হয়তো সে দেখা যাচ্ছে 13 মিটারে চলে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে নিচে নেমে হয়তো সে 10 মিটারে চলে আসছে। তাহলে দেখেন ইনিশিয়ালি আমার ছিল কথায় 11 মিটার, তারপরে আসলো 13, তারপরে আসলো 10। এখন আমি যদি 15 থেকে সবগুলা মাইনাস করি, এটা হচ্ছে 4। আচ্ছা আমি একটা কাজ করি, অসিলেট করলে তো সে উপরেও যাবে, তাই না? উপরে যদি যায় আমি তাকে এখানে 17 মিটার বলি, 13টাকে আমি বাদ দিই, 10টাকেও বাদ দিই, 10টাকে বাদ দিয়ে আমি এখানে 13 রাখি।
তাহলে 11, 17 এবং 13, 11, 17 এবং 13। তাহলে এখানে ইনিশিয়ালি হচ্ছে এরর 4, 17 এর জন্য হচ্ছে -2 এবং 13 হইলে এরর হবে 2। এটার সামেশন হচ্ছে কত? 4। তাহলে এখানে আপনারা কি করবেন? 4 মাল্টিপ্লাইড বাই আমার কত আসবে? কে আই। কে এর ভ্যালু কোত্থেকে পাবো? এই যে এখান থেকে আপনি কে এর ভ্যালুটা পেয়ে যাবেন। তারপর হচ্ছে ডি। যেহেতু আমাদের লাস্ট দুটো এরর, একটা ছিল হচ্ছে কত? 17, একটা হচ্ছে 13। তাহলে আমরা এখানে যেটা করব, 13 মাইনাস 17 ইজ গানা বি -4, রাইট? তাহলে এখন একটা -4 মানে কি? উপর থেকে আমি নিচের দিকে পড়ছি, আমি উপর থেকে নিচের দিকে পড়ছি। উপর থেকে যদি আমি নিচের দিকে পড়তে থাকি এট আ হাই স্পিড, দেয়ার ইজ আ ভেরি গুড পসিবিলিটি আমাদের আন্ডারশুট হচ্ছে, তাই না? আমরা এইভাবে করে যাব। কিন্তু আমরা যদি জিনিসটাকে এইভাবে করে চলে আসতে পারি, তার মানে কি আমরা বেশি আন্ডারশুট করছি না, আমরা আমাদের সিস্টেমের রেজাল্টের কাছাকাছি আছি। তাহলে এই এররটা হচ্ছে -4, দ্যাট মিনস এটা হবে -4 টাইমস এখানে আমরা দিব কেডি। এটা হইলে আমাদের যে ওভারঅল অসিলেশনটা থাকবে সেটা কমে আসবে। বুঝছি? এই এক্সাম্পল বেসিক্যালি আপনাদের ইয়াতে নাই, ল্যাব কি বলে, ল্যাব শিট, আমি বারবার ল্যাব কেন বলছি, আপনাদের লেকচার শিটে নাই। সো এটা হচ্ছে যদি কোনো কোয়েশ্চেন দেওয়া থাকে, পিআইডির ভ্যালু বের করো, আলটিমেট আউটপুটটা বের করো, এই কতগুলো ইনফরমেশন আপনাদেরকে দেওয়া থাকবে। হয়তো আপনাদেরকে কেপি, কেআই, কেডি এগুলা বের করেও ফাইনাল রেজাল্টে আসা লাগতে পারে, অথবা হয়তো জাস্ট কেপি, কেআই, কেডি এগুলো দেওয়াই থাকবে, আপনাকে জাস্ট এই এরর বা আউটপুট যেটা, এটা ক্যালকুলেট করে আপনাকে ভ্যালুটা বের করে আনা লাগবে পিআইডির। হোপফুলি দ্যাটস ক্লিয়ার। ওকে, সো এখন আমাদের ওই যেটা বললাম, জেনারেটিং পিআইডি প্যারামিটার্স, এটা আমরা কিভাবে করব? একটা হচ্ছে আমরা অটো টিউনিং অ্যালগরিদম। বেসিক্যালি এই যে আমাদের কন্ট্রোল লুপটা আছে, এখানে কিন্তু আমরা বারবার ওই যে ইয়ার ভ্যালুটা, গেইনের ভ্যালুগুলো চেঞ্জ করতে থাকি। সো দ্যাট ইজ ওয়ান থিং, যে আমরা অটো টিউনিং করবো, যে বারবার আমরা গেইন চেঞ্জ করবো। এবং এই গেইনটা কিভাবে চেঞ্জ হয়? ইটস আ রিলে বেসড সিস্টেম। রিলে মানে কি? ওই যে আমাদের ফিডব্যাক যেটা আছে সেইটা। আর রিলে ইজ ইন্ট্রোডিউসড ইন দ্য কন্ট্রোল লুপ, তাহলে আমাদের ওই যে ক্লোজ কন্ট্রোল লুপ চলে আসে। আর আমরা যেটা করব, এই অবস্থায় রিচ করার পর সিস্টেমটার অসিলেটরি রেসপন্স, যে সে কীভাবে মেনটেন করছে নিজেকে, সে কতটুকু উপরে যাচ্ছে, তার ওভারঅল পিরিয়ডটা কি, যতক্ষণ ধরে সে অসিলেট করছে, সেই জিনিসটা অবজার্ভ করব। সেই ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা পিআইডি প্যারামিটারগুলো ক্যালকুলেট করব, যেখান থেকে বেসিক্যালি এখান থেকে আমরা ওই যে গেইন এবং এই যে রেজাল্টিং এর এবং অসিলেশন পিরিয়ডটা পেয়ে যাব, মাল্টিপ্লিকেশন করব ফর্মুলাতে, পিআইডি প্যারামিটার পেয়ে যাব। আরেকটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর। আমার কাছে কিছুই নেই, আমি নিজে ম্যানুয়ালি বারবার চেঞ্জ করব, কোনো না কোনো সময় গিয়ে দেখবো যে হ্যাঁ এই ফরমেশনের জন্য আমাদের আউটপুট কম, মানে এরর কম আসছে, আউটপুট ভালো আসছে। সো দ্যাট ইজ মাই ট্রায়াল অ্যান্ড এরর। অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ কি? দ্য প্রসেস ইজ সিম্পল, ইজি টু আন্ডারস্ট্যান্ড। ইজি টু আন্ডারস্ট্যান্ড কেন? কারণ দেখেন, অনেক কমপ্লেক্স কন্ট্রোলার সিস্টেম আছে। আমরা যে কন্ট্রোলার সিস্টেমটা পড়েছি সেটা হচ্ছে সবচেয়ে সিম্পল, সবচেয়ে ইজি, দ্যাট ইজ পিআইডি। পিআইডিতে কি? প্রপোর্শনাল ইন্টিগ্রাল ডেরিভেটিভ। আবার বলছি, প্রপোর্শনালটা হচ্ছে একটা লিনিয়ার সিস্টেম, গেইন বাড়ালে স্পিড বাড়বে বা আউটপুট বাড়বে, গেইন কমায় ফেললে আউটপুট কমে যাবে। প্রপোর্শনালে আউটপুট বাড়ালেও আমি ফাইনালি গিয়েও দেখবো যে একটা এরর আছে, সেই এররটাকে রিডিউস করবো আমি ইন্টিগ্রেশনের মাধ্যমে। যতক্ষণ এরর থাকবে, ইন্টিগ্রেশনের ভ্যালু বাড়তে থাকবে, এরর রিডিউস হইতে থাকবে। ভালো কথা। রিডিউস হইতে অতিরিক্ত মাইনাসে চলে যাচ্ছে, মাইনাসে গিয়ে আবার বেস লাইনে ফিরে আসার জন্য দেখা যাচ্ছে আবার এরর বাড়া শুরু করলো। সো এই সময় আমি এররটাকে মিনিমাল করে আনার জন্য ইন্টিগ্রেশন পোর্শন থেকে ডেরিভেটিভ পোর্শনে চলে যাব। ডেরিভেটিভ পোর্শনে কি? এই যে আমি মাইনাসে যাচ্ছি আবার প্লাসে আসতেছি, এই স্পিডটাকে রিডিউস করা, এই ডিফারেন্সটাকে কমায় আনা। তো এই হোল সিস্টেমটা আমাদের অনেক রোবটের জন্য কাজে আসে। আপনারা অনেকে যে ল্যাবে রোবট বিল্ড করার কথা, যদি এমন কোনো রোবট বিল্ড করতে চাইতেন যেটার আউটপুট কারেন্ট সিচুয়েশনের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়, তখন আপনাদেরকে এই পিআইডি কন্ট্রোলারটা ইমপ্লিমেন্ট করা লাগতে পারতো। ঠিক আছে? সো ইটস এফেক্টিভ, অ্যাকুরেট অ্যান্ড স্টেবল। কিভাবে স্টেবল সেটা হচ্ছে আমরা অলরেডি দেখেছি, ইভেন ইন ডাইনামিক এনভায়রনমেন্টস, কারণ সে ডাইনামিক্যালি নিজের ভ্যালুগুলো চেঞ্জ করে। এবং যেহেতু এটা আমাদের মনে করেন ল্যান্ড রোবটস বলেন,
হোভার করার রোবট বলেন, পানিতে হইতে পারে, ইনফ্যাক্ট সেম কাহিনী আমার সাবমেরিন রোবটগুলো হতে পারে। যে কোনো সিস্টেমের কথা আপনি বলেন, আমার আলটিমেট গোল হচ্ছে যে ভাই আমি যা ইনপুট দিব তুমি সেটা মেনটেন করবা, রাইট? সো সেটাই যদি আমাদের গোল হয় তাহলে এই জিনিসটা অ্যাডপ্ট করতে পারে পিআইডির মাধ্যমে। অ্যাপ্লিকেশন কি? ওই যে আর্ম পজিশনিং। হয়তো আমি আমি একদম ফার্স্ট ক্লাসে একটা জিনিস বলেছিলাম যে আমাদের এক্সাম্পল দিয়েছিলাম বেসিক্যালি যে একটা রোবোটিক আর্ম আছে, আমরা দেখা যাচ্ছে যে থিওরিটিক্যালি কাইনেমেটিকের যখন প্রবলেম সলভ করছি দেখলাম যে হ্যাঁ আমার যেই কাজটা আমি করতে চাচ্ছি থিওরিটিক্যালি পসিবল, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা বলছিলাম যে অনেকগুলো প্রবলেম দেখা দিতে পারে। সো কন্ট্রোল থিওরির মেইন গোলটাই ছিল সিস্টেমটাকে অ্যাডজাস্ট করা বা অ্যাডাপ্ট করার ক্যাপাবিলিটিটা প্রোভাইড করা, যাতে সে তার ডিজায়ার্ড গোল রিচ করতে পারে। সো কন্ট্রোল থিওরি দিয়ে দিব, পিআইডি দিয়ে দিব, আমাদের আর্ম পজিশনই ফিক্স হয়ে যাবে, রোবট ইজিলি ন্যাভিগেট করতে পারবে। স্পিড কন্ট্রোল, ব্যালেন্স কন্ট্রোল এগুলো হচ্ছে অলরেডি আমরা এই আমাদের এক্সাম্পলে দেখেছি। সো এরপরে তো বেসিক্যালি আর কিছু নাই, এতটুকুই ছিল হচ্ছে আমাদের পিআইডির পোর্শন। ওকে, সো